আর মরে গেলেও মুখ দেখাবো না। মা ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর সিমি আপু আসলো। এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে ঘাড়ে হাত রাখলো। আপুকে দেখে ওর কোলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলেই কি সবাই শান্তি পাবে? একটা চর লাগাবো কুত্তা। আর একটা বাজে কথা বললে আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। এসব হয়েছে লিমার জন্য, ওকে তো আমি কোনোদিনও মাফ করবো না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখেও পানি। দুই ভাই বোন অনেক সময় ধরে কাঁদলাম। এরপর আপু বলল, দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে আনছি। এরপর জোর করে আপু খাওয়াতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখি আব্বা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা, এখন হয়নি, ইনশাআল্লাহ একদিন হবে, তুই ট্রাই কর। এই বলে আপু চলে গেল। এভাবে ভালোই দিন চলছে। কিছুদিন পর লিমা সবাইকে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাকিবের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি লিমা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর দিকে আর তেমন তাকালাম না। লিমা সবার উদ্দেশ্যে যা বলল তা নিজেরই বিশ্বাস করতে খুব কষ্ট হলো। আব্বা এতটা কাজ করলো, অথচ আমি কিছুই জানি না। খুব কান্না পাচ্ছিল। শোন, সবাই এখানে একজন বাদে সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় আপুর বিয়ে। নিজে আমাকে ফোন করে সবাইকে বলতে বলেছে। কোন বড় অপু আর কার বড় অপু? লিমা আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতেছে কিছুই বুঝছি না। আমি মাথা নিচু করে ফেললাম। সাকিব জিজ্ঞেস করলো, হাসতেছিস কেন? আর কোন বড় আপুর বিয়ে? তুলি আপুর বিয়ে সামনে শুক্রবার। লিমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনের থাকার কোনো অধিকার নেই। তুই চুপ করবি? ও যাই হোক, ও তো নিজের ভাই, তাই না? নিজের ভাই তো কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মায়? আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর সাকিব, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তার কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছা নাই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলছে, একজন বাদে। সাকিব কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম, আমাকে একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি, খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? আচ্ছা, কেমন লাগছে আমাকে বল। লিমা যেন কেমন করে তাকালো। সাব্বির আমাকে ধরতে আসলে সাকিব বাধা দিয়ে বলল, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর সাকিব আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। তারপর সাব্বির লিমাকে বলল, তোর কি মনে হচ্ছে না একটু বেশি করে ফেলছিস? আচ্ছা, তুই তো এরকম ছিলিস না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করিস এর জন্য একদিন খুব পস্তাতে হবে, দেখিস। এই বলে সাব্বির চোখের কয়েক ফোঁটা পানি ফেলে চলে গেল। লিমা যেন বাকশক্তিহীন হয়ে গেছে। ও কিছুই বলছে না। বাইক থেকে নেমে সাকিব আমাকে ধরে ডুবে নিয়ে গেল। সিমি আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসে আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোর ভাইয়া? তেমন কিছু না, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। সিমি আপু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে চেয়ে রইল। সাকিব আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি। কালকে নিয়ে আসবি, আর সাব্বিরকেও নিয়ে আসিস। একটা বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। সাকিব চলে গেল। কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এসে আমার পাশে বসলো। আব্বাকে দেখে আমি একটু উঠে বসলাম। আব্বা আমাকে দেখে বলল, কেমন আছিস? মরি নাই, বেঁচে আছি। এত খবর নিতে হবে না, যা বলতে আসছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। যা শুনছি সব সত্য। আগামী শুক্রবার, তাই অনুরোধ করছি তোর এই মুখ বিয়ে বাড়িতে কাউকে না দেখালে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যায়। তুই চাইলে তোর পা ধরছি, তবু ওই দিন বাইরে আসিস না দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পা ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আব্বা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার 8টা 15 মিনিটে। ওকে।
কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিসের ফ্লাইট? কিছু না, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না, আমার বন্ধুদের কাছে শুনলাম আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখ কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? আমি কি এমন পাপ করছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে একেবারে মেরে ফেল আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস? আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না, জানি তুই রেগে আছিস। সত্যি বলছি, আমি জানতাম না। আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম, এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে ঝটপট। ইচ্ছে না থাকা সত্ত্বেও মা খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিনটি বুধবার। সকালে সাকিব আর সাব্বির আসলো। সাকিব আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, এই নে তোর জিনিস। কি এসব? কিছু না। আচ্ছা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো। সাব্বির, তোর রিলেশন কেমন চলছে? কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো লিমার জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছি। সাব্বির, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে বল? আর আমাকে জিজ্ঞেস করছিস? কিছু না, সে কথাই রইল। সাকিবের বাসায় আয়োজন কর তোরা। আর সাকিব, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথেই থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলল, আরে তেমন কিছু না। তুই তো খুব ব্যস্ত মানুষ। লিমাকে সময় দিতে হবে তোকে। আরও কত কাজ। কিন্তু থাকতে চাইলে থাকতে পারিস। সাব্বিরও থেকে গেল। সিমি আপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। সিমি আপুর চোখের চাহনি আজ কেমন যেন লাগছে। কেমন করে যেন সাকিবের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর সিমি আপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম। গিয়ে বললাম, আপু, আমি যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। সাকিবকে ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? বাহ। তাতে কি, ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা যায় তাকে যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায়। বাহ বাহ। সিমি আপু লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তিনজনে সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। এরপর একটা নদীর পাড়ে গেলাম। ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি যদি কোনো দিন না থাকি তাহলে কি মিস করবি আমাকে? এইভাবে বলছিস কেন? এদের ছেড়ে কই যাবি? আরে সিরিয়াস হচ্ছিস কেন? তোর তো লিমা আছে। আমি যদি কোনো দিন না থাকি তাহলে আমার জন্য দোয়া করিস আর লিমাকে সামনে রাখিস। সাব্বির কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই ওর ফোন বাজতে লাগলো। ফোন রিসিভ করে কথা বলছিল। সাব্বিরকে বললাম ওর ফোনটা আমাকে একটু দিতে। এরপর লিমাকে বললাম, কেমন আছিস? কেমন আছিস? তোকে কেন বলতে যাব? তুই কে আমার? যে জন্য ফোন নিছিস সেটা বল। তোর নোংরা মুখের কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। শোন না, আজকে একটু সাকিবের বাসায় আসবি? প্লিজ, না করিস না। মনে কর জীবনের শেষবারের মতো তোর কাছে চাইছি, প্লিজ প্লিজ। লিমা আমার কথা শুনে না করতে পারলো না। আচ্ছা আসবো, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আজকের পর থেকে আর তুই বলে ডাকবি না। তোর মুখে তুই ডাক শুনতে আমার ঘৃণা লাগে। আচ্ছা তাই হবে। এরপর সাব্বিরকে ফোন দিয়ে দিলাম। এরপর তিনজনে মিলে ঘর সাজানোর জন্য কিছু ফুল আর বেলুন কিনলাম। ওই সব সাব্বিরের কাছে দিয়ে ওকে সাকিবের বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমরা কেক আনতে যাচ্ছিলাম। কে যেন পিছনে ভাইয়া ভাইয়া বলে ডাকছে। পিছনে তাকা দিয়ে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কে আপনি? চিনলাম না। আরে আমার কথা মনে নাই? ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলেন। এরপর তো আপনার কোনো খবর নাই। ও চিনতে পারছি তো। কেমন আছেন এখন?
আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি কিন্তু আপনার ছোট, আর আমার একটা নাম আছে জান্নাত। আমাকে তুমি করে ডাকলে খুশি হব। একটা ছেলে এসে জান্নাতের পাশে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনি কে? আমার ভাইয়া। কাল আমার ভাইয়া গায়ে হলুদ, তাই কিছু কেনাকাটা করার জন্য আসছি। ও আচ্ছা, কংগ্রেস ভাইয়া। ধন্যবাদ। এরপর চারজনে কথা বলছিলাম। লিমা ওই দিক দিয়ে যাচ্ছিল, আমাদের দেখে রাগ করে চলে গেল রিকশায় করে। কিছুক্ষণ পর আমরা কেক নিয়ে সাকিবের বাসায় গেলাম। রাত 11:45। লিমা দরজায় বেল বাজালো। আমি দরজা খুলে দেখি ও পেস্ট কালারের একটা হিজাব পরে এসেছে। ওর চোখ দুটো দেখেই আবার মায়ায় পড়ে গেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওই এভাবে তাকিয়ে থাকার কি আছে? একটু পিছনে ঘোর প্লিজ। আমার কথা শুনে পিছনে ঘুরলো। এরপর ওর চোখ লাল ফিতা দিয়ে বাঁধতে গেলে পিছনে ঘুরে ঠাস ঠাস করে চর মারতে লাগলো। এরপর যা হয়েছে আপনাদের তো জানা, সূচনা পর্বে দেওয়া আছে। এরপর আমি চলে আসার পর সাকিব বলল, আজকের কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও এখন লজ্জা লাগছে আমার। জানিস আজ সালাফি কত খুশি ছিল। আজ তো জন্মদিন আমাদের কারোর মনে ছিল না, শুধু ওর মনে ছিল। কি, আজ আমার জন্মদিন? আমার তো মনেই ছিল না। আজ আমি তোকে বলছি তুই ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তুই আমাকেও ওর থেকে দূরে রাখেছিস। জানিস ওর জন্য কত কষ্ট হয়েছে, কিন্তু কিছু বলতে পারি নাই। ওই চরিত্রহীনটার হয়ে তুইও আমায় কথা শোনাচ্ছিস? আর একবার এই কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কিন্তু তুই যে অপবাদ ওকে দিয়েছিস সেটা যদি মিথ্যে হয় আর কোনোদিনও জানতে পারি, তাহলে মনে রাখিস না তোকে ছাড় দেব। তোরা যে কষ্টটা সালাফিকে দিছিস কোনোদিন তোদের আমি মাফ করব না। এখন তোরা যা এখান থেকে। সাকিবের কথা শুনে ওরা চলে গেল। আজ বৃহস্পতিবার সকালে সাকিব আসছে। কিছুক্ষণ পর লিমা আর সাব্বিরও বাইকে আসলো। ম্যাচিং ড্রেস পরে। দুপুরে সিমি আসলো। সাকিব, তোকে কিছু বলার আছে। বল। আমার একটা কথা রাখবি? এভাবে বলছিস কেন? তুই বললে তো নিজের জীবনটাও দিতে পারি। সিমি আপুর হাতটা সাকিবের হাতে দিয়ে বললাম, জীবন দিতে হবে না, আমার জীবনটাকে আগলে রাখলেই হবে। সাকিব লজ্জায় মাথা নিচু করে ফেললো। আর সিমি আপু আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না। সাকিব, আমার বোনটাকে আগলে রাখিস, আর আমি না থাকলে ওর চোখে পানি আসতে দিস না প্লিজ। কই যাবি তুই? কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি। আচ্ছা ঠিক আছে, মাকে একটু ডাক দে তো। সিমি মাকে ডেকে দিল। আমি সিমিকে বললাম সাকিব আর সাব্বিরকে বাহিরে নিয়ে নাস্তা দিতে। ওরা বাহিরে গেল। মা একটু আমার পাশে বসবে? মা আমার পাশে বসলো। মাকে বললাম আমার জন্য একটু ভাত নিয়ে আসবে, শেষবারের মতো তোমার হাতে খাবো। মা চোখের পানি আঁচলে মুছে চলে গেল। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে, মা আমাকে মাফ করে দিও,